গত এক দশকে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সফল দেশ কোনটি? আপনি 2016 ইউরোতে মনে করতে পারেন ফ্রান্স সেবার ফাইনাল খেলেছিল। 2018 বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর 4 বছর পর আবার বিশ্বকাপে তারা ফাইনালে ওঠে। এর মধ্যে শুধু ইউরো 2020 সালেরটাই ব্যতিক্রম, যেবার তারা আসলে সাফল্য পায়নি। তাই ফ্রান্সই একমাত্র দল যারা গত 4টি বড় আসরের 3টিতেই ফাইনাল খেলেছে এবং এই ইউরোতেও তারা ফাইনালে এবং চ্যাম্পিয়ন অবশ্যই হওয়ার অন্যতম যৌক্তিক দাবিদার এবং অনেকের প্রি টুর্নামেন্ট ফেভারিট। কিন্তু ফ্রান্সের এই দলটি কি আসলে ইউরো জেতার মতো? দিদিয়ের দেশমের 26 জনের দলে যারা আছেন তারা আসলে এবারের ইউরোতে কেমন করতে পারেন? চলুন এই ভিডিওতে এই উত্তরটি একটু খুঁজে আসার চেষ্টা করি। দিদিয়ের দেশম যে 26 জনের স্কোয়াডটি দিয়েছেন, যেটা এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেখানে তিনি মোটামুটি অভিজ্ঞতার উপরই আস্থা রেখেছেন। 2022 বিশ্বকাপের কোর দলটাই এবার আছে। কিছু জায়গাতে অবশ্যই তারতম্য রয়েছে, কিন্তু মূলত সেই দলটির মূল 11-এর বেশিরভাগকেই তিনি এবারও খেলাতে চলেছেন। দেশম কোচ হিসেবে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা পছন্দ করে না। তিনি একটি স্টিডি দল নিয়ে খেলতে পছন্দ করেন। তার দলে সবসময় তিনি তারুণ্য এবং অভিজ্ঞতার একটি ভারসাম্য পছন্দ করেন। তাই ফ্রান্সের এবারে দলটি অবশ্যই বেশ স্টিডি এবং ডিফারেন্ট পজিশনগুলোতে আসলে আমরা এবার দেখব যে কোন পজিশনগুলোতে আসলে দেশম কাকে নিয়েছেন। প্রথমেই আমরা গোলকিপারের একটি লিস্ট এখন দেখতে পাচ্ছি। গোলকিপার হিসেবে গত বিশ্বকাপে হুগো লরিস ছিলেন ফ্রান্সের প্রথম পছন্দ। তিনি দীর্ঘদিন ফ্রান্সের গোলপোস্ট আগলেছেন, কিন্তু এখন তিনি আর নেই। এবার ইউরোতে ফ্রান্সের গোলপোস্টের নিচে দেখা যাওয়ার কথা এসি মিলানের কিপার মাইক মিনিয়ানকে। তবে তার কিছুটা চোটের সমস্যা রয়েছে। তার ব্যাকআপ হিসেবে রয়েছেন ওয়েস্টহামের আলফোনসো আলিওলা এবং লেসের ব্রাইস সাম্বা। এই দুজনে যে কেউ মিনিয়ানের বদলে হয়তো গোলপোস্টের নিচে আসতে পারেন যদি তিনি কোনো কারণে ফিট হয়ে না উঠতে পারেন। ডিফেন্ডারদের পজিশনে আসলে ফ্রান্সের বড়, যেটাকে বলা যায় একরকম ডিলেমা, কারণ তার জন্য অনেক অপশন ছিল, কিন্তু তিনি গতবারের মূল ডিফেন্ডারদের উপর আস্থা রেখেছেন। তিনি এবারও যে ডিফেন্ডারদের আমরা এখন লিস্টে দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছেন তিনি গত আসরের মূলত উপামেকানো বা বেঞ্জামিন পাভার্ট সহ যারা আসলে ছিলেন তাদের উপরই আস্থা রেখেছেন। এখানে যদি কোনো নাম মিসিং হয়, সবচেয়ে বড় নামটি হবে গতবারের ফাইনালিস্ট রাফায়েল ভারানি। তিনি অবশ্য আন্তর্জাতিক ফুটবল থেকে রিটায়ার করেছেন। এবং লুকাস হার্নান্দেজ, যিনি এসিএল এর ইনজুরিতে এবারে ইউরোতে খেলতে পারছেন না। কিন্তু এছাড়া আমরা যদি অন্য পজিশনগুলোতে দেখি তাহলে দেখতে পাবো মোটামুটি অভিজ্ঞতার উপরই দেশম আস্থা রেখেছেন। থিও হার্নান্দেজ এসি মিলানের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন। তিনিও লেফট ব্যাকে ফ্রান্সের প্রথম পছন্দ হওয়ার কথা। জুলস কুন্ডে রাইট ব্যাক হিসেবে খেলেছিলেন। তিনি এই সিজনে বার্সার হয়ে বেশ কয়েকটি ম্যাচে আমরা দেখেছি রাইট ব্যাক হিসেবে খেলেছেন। এর বাইরে উইলিয়াম সেলিবা, আর্সেনালের দুর্দান্ত ফর্মে থাকা এই ইনফর্ম ডিফেন্ডার এবার সেন্টার ব্যাকে ফ্রান্সের জন্য একটা বড় ভরসা হতে পারেন। তবে তার পার্টনার হতে পারে বায়ার্ন মিউনিখের দায়ত উপামেকানো, যদিও তার ফর্ম নিয়ে কিছুটা প্রশ্ন আছে। সব মিলে ফ্রান্সের ডিফেন্স বেশ ভালো বলা যায়। তবে দেশমের জন্য একাদশে তিনি কাকে রাখবেন সেটা হতে পারে একটা বড় চ্যালেঞ্জ। এখন আমরা মিডফিল্ডার পজিশনে যদি একটু দেখি, এখন আমরা দেখতে পাবো স্ক্রিনে যে নামগুলো, সেখানে বোঝা যাচ্ছে দেশম এই পজিশনগুলোতেও আসলে অভিজ্ঞতাকেই স্থান দিয়েছেন বেশিরভাগ। তবে নতুন চমক হিসেবে আছেন 18 বছর বয়সী পিএসজির ওয়ারেন জাইরে-এমেরি। তিনি মাত্র স্কুল থেকে আসলে তিনি একরকম ছুটি নিয়ে ইউরোতে খেলতে যাবেন। তবে একাদশে এখনই হয়তো তার জায়গা করে নেওয়াটা একটু কঠিন হবে। সে একাদশে যারা 3 জন মূলত মিডফিল্ডার থাকতে পারেন, গত বিশ্বকাপে তারা রেগুলার খেলেছেন। একজন রাবিও, জুভেন্টাসের যে মিডফিল্ডার, অরেলিয়ান চুয়ামেনি রিয়াল মাদ্রিদের, তিনি এই মৌসুমেও মিডফিল্ডে প্রথম পছন্দ। এবং তাদের সামনে মিডফিল্ডার হিসেবে খেলবেন আতোইন গ্রিজমান, যাকে গত বিশ্বকাপে নাম্বার 10 হিসেবে খেলিয়ে দেশম একরকম চমকে দিয়েছিলেন। এবং আতোইন গ্রিজমানের গত বিশ্বকাপ পারফরমেন্স যদি আমরা মনে করি, তিনি ফ্রান্সকে ফাইনালে তুলতে বড় একটা ভূমিকা পালন করেছিলেন। ক্লাসিক প্লেমেকার বা উইথড্রন ফরওয়ার্ড আমরা যাই বলি না কেন, গত বিশ্বকাপে ফ্রান্সের তিনি ছিলেন একজন মূল প্লেয়ার এবং এবারও তাকে মিডফিল্ড রোলেই দেশম চিন্তা করছেন। তাদের বাইরে ব্যাকআপ হিসেবে যাদের নাম দেখছেন, যেমন এদুয়ার্দ কামাভিঙ্গা রিয়াল মাদ্রিদে, তিনি একজন ভালো ব্যাকআপ। এর বাইরে ইউসুফ ওফানা আছেন এবং এর বাইরে আছেন অনেক দিন পর ফ্রান্স দলে ফেরা অ্যাঙ্গোলো কান্তে। তিনি সৌদি আরবে চলে যাওয়ার পর 2022 সালের পরে আর ফ্রান্সের জাতীয় দলে ফেরেননি। তাকে ডাকাটাও একটা চমকই বলতে হবে দেশমের জন্য, যদিও এই মুহূর্তে তার মেইন 11-এ স্থান করে নেওয়াটা বেশ কঠিনই বলা যায়। ফ্রান্সের জন্য বড় একটা সমস্যা হচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন। তাদের যে মূল ফরওয়ার্ড, যিনি আসলে নাম্বার 9 হিসেবে প্রথম পছন্দ, সেই অলিভিয়ার জিরু 37 বছর বয়সে এখন এসি মিলানে খেলে যাচ্ছেন। কিন্তু
তিনি যে খুব প্রলিফিক এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না, তবে ফ্রান্সের সিস্টেমের জন্য তিনি দেশমের জন্য বেশ ভালো একজন অপশন। এক সাইডে তো অবশ্যই কিলিয়ান এমবাপে খেলবেন, আমরা সবাই জানি এমবাপে ফ্রান্সের হয়ে কি করেছেন বা কি করতে পারেন। আপনারা এই মুহূর্তে যে নামগুলো দেখছেন সেখান থেকে বুঝতে পারছেন অন্য অপশনগুলোর মধ্যে রাইট উইঙ্গার বা রাইট ফরওয়ার্ড হিসেবে আসলে উসমান দেমবেলে বা কিংসলে কোমান হয়তো খেলবেন, যে কোনো একজন, তারা যদি দুজন ফিট থাকেন তাদের মধ্যে একজনকে হয়তো খেলাবেন। কোমান ফিট থাকলে তার খেলার সম্ভাবনা বেশি বলেই মনে হয়। এর বাইরে নাম্বার 9 পজিশনে জিরুর যে বিকল্প সেটা আসলে রান্ডাল কলোমুয়ানি, গত বিশ্বকাপ ফাইনালে তার কথা আমরা মনে করতে পারি। তিনি খুব বেশি ভালো ফর্মে নেই পিএসজির হয়ে এই মৌসুমে, তবে একজন ভালো ব্যাকআপ দেশম এই পজিশনে পাচ্ছেন, তিনি হচ্ছেন মার্কোস থুরাম। ইন্টার মিলানের হয়ে তিনি কিন্তু বেশ ভালো একটা মৌসুম কাটিয়েছেন। সব মিলে বলা যায় ফরওয়ার্ড লাইনে অভিজ্ঞতা যেমন আছে তেমনি তারুণ্য দেশমের জন্য অনেক আছে। তিনি এখন কাকে খেলান সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। এখন আমরা ফ্রান্সের ফরমেশনটা যদি একটু দেখতে পাই তাহলে যেটা বলছিলাম, মিনিয়ন গোলকিপারে নিচে আছেন, এখানে উপমেকানো এবং এখানে উইলিয়াম সেলিবা লেফট ব্যাক হিসেবে অবশ্যই খেলবেন। আমরা জানি থিও হার্নান্দেজ রাইট ব্যাক হিসেবে জুলস কুন্ডেকেই দেখা যাওয়ার কথা যদি সবকিছু ঠিকঠাক থাকে। এখানে সুয়ামেনি এবং এখানে রাবিও। নাম্বার 10 হিসেবে এখানে খেলবেন গ্রিজমান। গ্রিজমানের রোলটা হবে ফ্রান্সের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল বা সবচেয়ে ইম্পর্টেন্ট রোল, কারণ তাকে যেমন একাধারে আক্রমণের সঙ্গে একটা কানেকশন মেনটেন করতে হবে, ঠিক তেমনি মিডফিল্ডের সঙ্গে তাকে দরকার হলে নিচে নেমে যেতে হবে, তিনি দরকার হলে ট্র্যাক ব্যাক করবেন। এবং গত বিশ্বকাপে যেটা বলছিলাম আমরা দেখেছি গ্রিজমান এই পজিশনে খেলে আসলে খেলার মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন। ডানে যেটা বলছিলাম কোমানের খেলার কথা, এদিকে এমবাপে এবং সবার সামনে তো যেটা বলছিলাম অলিভিয়ে জিরু তো থাকবেনই। তবে ফ্রান্সের মূল যে আমরা যদি বলি যে মূল হার্ট বা ইঞ্জিন যেটাকে আমরা যদি বলি সেটা আসলে অবশ্যই গ্রিজম্যান। তার উপর আসলে ডিপেন্ড করবে ফ্রান্স কিভাবে খেলবে। থিওরিটিক্যালি এটা 4-3-3 ফরমেশন আমরা দেখতে পাচ্ছি, তবে দরকার হলে কিছুটা ফ্লুইড ফরমেশনও ফ্রান্স খেলতে পারে যদি গ্রিজমান দরকার হলে উপরে উঠে আসেন অথবা নিচে নেমে আসেন। তার পজিশনের উপর আসলে ফ্রান্সের ট্যাকটিক্যাল সেট আপটা অনেকটুকু নির্ভর করছে। সব মিলে কেমন হলো দেশমের স্কোয়াড? আমার কাছে মনে হয় স্কোয়াডটি বেশ ভালো হয়েছে। তিনি আসলে খুব বেশি নতুনদেরকে জায়গা দেননি। ক্রিস্টাল প্যালেসের ইনফর্ম ফরওয়ার্ড মাইকেল অলিস অথবা আরও বেশ কয়েকজন নতুন প্লেয়ার যারা আসতে পারতেন তাদেরকে আসলে এবারের মতো তিনি সুযোগ দেননি। তবে জায়রে এমেরি বা তার পিএসজি সতীর্থ ব্র্যাডলি বারকোলার মতো কিছু চমক ফ্রান্সের স্কোয়াডে আছে। দরকার হলে তাদেরকে সাবে নামিয়ে হয়তো ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেওয়ার একটা ট্রাই করতে পারেন দেশম। সব কিছু মিলে বলা যায় ফ্রান্সের এই দলটা শেষ পর্যন্ত অবশ্যই যেতে পারে যদি তারা ঠিকঠাক ক্লিক করে। এবং আমরা দেখেছি ফ্রান্স আসলে সবসময় বড় টুর্নামেন্টে ভালো করে। 2020 ইউরোতে তারা বেনজেমাকে ঠিক মতো কাজে লাগাতে পারেনি বলে সেই ইউরোতে তাদের খুব একটা ভালো যায়নি। তবে এবার তাদের সামনে মঞ্চ প্রস্তুত 3 নাম্বার ইউরোটা তারা নিজেদের করে নেওয়ার, এবং সেজন্য দেশমের দিকেই তাকিয়ে থাকবে ফ্রান্স।